এই বইটা এটা খুবই কমন একটা বই পড়ানো হয় এই কোর্সের জন্য। ইনফ্যাক্ট হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানার জন্য বইটার নামই দেখছো যে হিস্ট্রি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইয়েস স্যার। তো আমার দেখা হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বা পড়ার জন্য, জানার জন্য এটা হচ্ছে সব থেকে পারফেক্ট একটা বই। আরো অনেক বইপত্র আছে, আরো বেশ কিছু বই আমার কাছেও রয়েছে, আমি পড়েও দেখেছি, কিন্তু এটা ঠিক যতটা সুন্দরভাবে সিনক্রোনাইজড করে আর কি, এবং সিরিয়ালি যে টাইমের যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সিয়ালি যে যতটা সুন্দর করে দেখানো হয় অন্যান্য বইয়ে ঠিক খুব একটা অতটা নেই। তো সেক্ষেত্রে এই বইটাই আমরা ফলো করব। বরাবরই এই কোর্সটা পড়ানোর জন্য আমি এই বইটা সাজেস্ট করি। তো এটার হার্ড কপিও আছে, লাইব্রেরিতেও আছে, আমাদের ইউনিভার্সিটি লাইব্রেরিতে। যদি কেউ মনে করে যে না আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি বা আশপাশে থাকি বা কোনো কাজে যাচ্ছ, সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। কারণ পিডিএফ দিয়ে আসলে খুব একটা পড়ে মজা পাওয়া যায় না আমার কাছে মনে হয়। কারণ অন্য কারো কাছে মজা লাগতে পারে, সেটা না। জি স্যার। আর এটা দেখতে এরকম মনে হচ্ছে এটা অনেক এডিশন আছে, 3rd এডিশন, 4th এডিশন, 5th এডিশন। এডিশনটা অত সমস্যা না, টেক্সট না, ওই দুই এক পাতা হয়তো দুই একটা লাইন কখনো কখনো কিছু জায়গায় চেঞ্জ আছে, কিন্তু আসলে মেজর কোনো সমস্যা নেই, চেঞ্জ নেই। একই বইয়ের কিছু এডিশন থাকে। এটা সম্ভবত কত এডিশন যেন, এটা 5th এডিশন। এটা লাস্ট, মানে 5th এর পরে মনে হয় নাই। এটা 6th আছে মনে হয়, আমার কাছে একটা হার্ড কপি আছে, 6th মনে হয়। আসলে হোক, দুজন রাইটার লিখেছে এটা। আমি এটা যে এখানে আমরা বলছিলাম যে এই তোমার এটা হচ্ছে ইংল্যান্ড, ফুল ম্যাপটা আর কি, অনেক একটু ছোট করে দিলে দেখা যাবে একসাথে। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো এই যে চারপাশে কিন্তু এই পানি, এগুলো এই যে এগুলো ইংলিশ চ্যানেল লেখা আছে এখানে। ইংলিশ চ্যানেল কিন্তু টিভি চ্যানেল না, এটা কিন্তু সমুদ্র আসলে। তোমরা যারা সাধারণ জ্ঞান পড়ো জানো তো নাকি? জি স্যার, এটা প্রণালী স্যার। হ্যাঁ, প্রণালী। আর এই যে নর্থ সি, এর পাশে আইরিশ সি, চারিদিকেই তোমার সমুদ্র, সমুদ্র। আর এই মাঝখানটা এটা হচ্ছে তোমার যে আমাদের যেখানে বলতে যে স্কটল্যান্ড, যে ওয়েলস, এই চারপাশে সমুদ্র। এই সমুদ্র দিয়েই তারা ওই যে আমরা যে পাইরেটস, যারা পাইরেটসরা এখানে আসে। আচ্ছা, পাইরেটস এর কথা হয়তো মনে পড়ে গেল যে গতদিন তো বেশ ভালোই কিছু বলেছিলাম। তো হাসান শেখ, ইয়েস স্যার। কেমন আছো হাসান? কেমন আছো তুমি? তুমি বাইকে আছো নাকি? রাস্তার সাইডে বসা। ও আচ্ছা। ওই যে যারা হচ্ছে ইংল্যান্ডে যে জার্মান যে ট্রাইব গুলো এসছিল, সে ট্রাইব গুলোর নাম কি? স্যার সর্বপ্রথম আসে অ্যাঞ্জেলস, এরপর সেকশনস আর জুড, পরে এদেরকে আনে অ্যাঞ্জেলস আর কি। আচ্ছা, পরবর্তীতে এদের কি নামকরণ করা হয়? অ্যাংলো স্যাক্সন। অ্যাংলো স্যাক্সন। আচ্ছা, থ্যাংক ইউ। আকন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আকন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ।
আচ্ছা, এই যে তোমার এই যে অ্যাংলো স্যাংশন যারা কি বা এই যে জার্মান ট্রাইব, এরা কোন সময়ে এরা যাত্রা শুরু করে, মানে ইংল্যান্ডে আসে কোন সময়ের দিকে? স্যার এটা হচ্ছে সর্বপ্রথম কখন আসে এরা? 450 খ্রিস্টাব্দের দিকে হবে হয়তো। হ্যাঁ, হয়তো না 450। জি স্যার। 450 এডি, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে নাইম হোসেন। Yes, sir. নাইম হোসেন, ওই যে অ্যাংলো স্যাংশন কত ক্লাসে ছিলা তুমি? জি স্যার, আমি ছিলাম। হ্যাঁ, যে আমাদের ইয়ারা জার্মান ট্রাইব তো 450 শুরু করলো। জি স্যার। পরে এরা কত বছর পর্যন্ত মানে আসতে থেকেছে শুধু? স্যার স্যার 700 খ্রিস্টাব্দ পর্যন্ত মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। 700 খ্রিস্টাব্দ পর্যন্ত এরা শুধু মাইগ্রেশনই করেছে, জি স্যার। মাইগ্রেশন করতে থেকেছে। আচ্ছা, ধন্যবাদ। স্যার, এরপরে যেন দেখতে পাচ্ছি কাকে, মুসলিমা আক্তার। ইয়েস স্যার। হ্যাঁ মুসলিমা, তুমি বলো যে স্যার আমি গত ক্লাসে মানে নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি শুনতে পাই নাই। গত ক্লাসে শুনতে পাও নাই, দ্যাটস ওকে, এটা আই এম সরি যে তুমি শুনতে পাও নাই, এটা তো সমস্যা ছিল। And তার মানে কি গত ক্লাসের যে লেকচারটা ছিল সেটা তো তোমাকে কালেক্ট করতে হবে। ইয়েস স্যার, রেকর্ডিংটা দেখে নিতে হবে। হ্যাঁ, এটা দেখে নিতে হবে, তাছাড়া তো তুমি বিপদে তো তুমি থাকবে। কারণ জি এটা, স্যার। এই জিনিস তুমি নিজে বুঝবা না আর অন্য কোথাও তুমি পাবাও না, যে কোনো একটা সামারি পড়ে নিলে কাজ হয়ে যাবে এমনও না। ইয়েস স্যার। ক্লাসের লেকচার মিস করা যাবে না, আর ক্লাস লেকচার থেকেই কিন্তু স্পেসিফিক কোশ্চেন হবে, যেহেতু এটা রিটেন পার্ট হচ্ছে না আমাদের, ছোট ছোট পরিসরে কোশ্চেন হবে। লেকচার গুলো থেকেই আমি যা বলছি বলা থেকেই কিন্তু কোশ্চেন করে বলতে পারতাম। ওকে স্যার, দেখে নিব। হ্যাঁ, আচ্ছা স্যার। ফয়সাল আরমান। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। নমস্কার, ফয়সাল কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার। তুমি কি সাতক্ষীরা না খুলনায়? স্যার খুলনা স্যার। স্যার সাতক্ষীরা না স্যার, আমার গ্রামের বাসা যশোর, পছন্দিয়া। আচ্ছা ফয়সাল, এই যে আজকের যে ইংল্যান্ড নামটা হলো, জি স্যার। এই ইংল্যান্ড নামটা কোন সময়ের দিকে হয়েছে? স্যার ইংল্যান্ড নামটা হয়েছে স্যার কোন সময়ের দিকে? ফাইনালি ইংল্যান্ড নামটা কখন পেলাম আমরা, কোন 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 সেঞ্চুরিতে? স্যার 700 এর পরপরই তো স্যার, 5th সেঞ্চুরিতে স্যার, 400 টু 499। না, কেউ জানো? বলো, কে বলতে পারবা? 10th সেঞ্চুরি। 10th সেঞ্চুরি। সাদিয়া, দিহান। জি স্যার, আমিও 10th সেঞ্চুরি বলার জন্য হাত তুলছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যে হ্যান্ড, হাত ওঠানো যায়, বুঝছো? জি এটা স্যার। অপশনটা দেখেছো তোমরা? জি স্যার। হ্যাঁ, যদি মনে করো যে কিছু বলবা, আর এই যে হাত উঠিয়ে রাখবা, আমি তোমাকে নক করবো, সমস্যা নেই, ওইভাবে তোমার ভাবে কাজ করতে পারি। 10th সেঞ্চুরিতে আমরা ফাইনালি ইংল্যান্ড নামটা পাই। এর আগে অ্যাঙ্গেলা, তারপরে গ্রাজুয়ালি তোমার ইংলা, তারপরে ইংল্যান্ড, এভাবে করে আস্তে আস্তে আমাদের ইংল্যান্ড নামটা আসছে।
জি স্যার। তাজরিন মোস্তফা। জি স্যার। হ্যাঁ, তাজরিন মোস্তফা, তুমি বলো যে এই যে আমরা এখনকার যে ইংল্যান্ডের কথা বলছি, এই ইংল্যান্ডে যারা লোকজন, এরা এরা মূলত কারা আসলে? স্যার পারবো না। আচ্ছা, শামিমা মিম, হ্যাঁ বলো। স্যার পাইরেটস, ওরা জার্মান থেকে আসছিল। আচ্ছা, জার্মান থেকে আসছিল এরা। এখনকার যারা ইংল্যান্ডের লোকজন মূলত তারা জার্মানিক ট্রাইব। আচ্ছা, তাহলে জি। জার্মানিতে, হ্যাঁ জার্মানি থেকে তো এরা আসলো 450-তে। এর আগে কারা ছিল ওখানে? আমাদের যে ওইখানে কেল্ট। কেল্ট, হ্যাঁ টিএলটি, কেল্ট, হ্যাঁ কেল্ট। স্যার। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ঐশী বালা। ইয়েস স্যার। আচ্ছা, এই যে কেল্ট জাতি, এদের ভাষা কি ছিল বলতো? স্যার কেল্টিক। কেল্টিক, রাইট। তাহলে এখনকার যারা ইংল্যান্ডের মানে ইংল্যান্ডের হ্যাঁ লোকজন, স্যার। হ্যাঁ, এরা মূলত আসলে এদের অরিজিনটা হচ্ছে জার্মানি। আর ওইখানে যারা ছিল পূর্ব থেকে, তারা ছিল হচ্ছে কেল্ট, এবং তাদের ভাষার নাম ছিল এবং আমাদের ভাষা ছিল কেল্টিক। পরবর্তীতে হ্যাঁ, কেল্টিক। আর এদের ওরা খুবই সংখ্যায় কম ছিল, এবং দেখা গেল যে জার্মানি ওরা মেরে টেরে ফেলেছিল ওরা। আর পরবর্তীতে বাঁচার তাগিদে ওরা জার্মানিক ট্রাইবের সাথে মিশে যায় একদম, ওদের সাথেই মিশে একদম, ইয়েস স্যার। এটাকে বলে অ্যাসিমিলেশন বা মিঙ্গেলড, অ্যাসিমিলেটেড হয়ে যায়, মিশ্রণ হয়ে যাবে। বুঝেছি স্যার। হুম। আচ্ছা, রেশমা, তুমি লিখেছো যে 500 বছর পর। রেশমা, এটা তুমি কি বুঝাতে চেয়েছো 500 বছর পর দিয়ে? স্যার ওই যে 500 বছর পরে গিয়ে তো ওরা মানে দেশটার নাম রাখছিল ও ইংল্যান্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে। 10th সেঞ্চুরিতে এসে ওরা তো আসছে 450 থেকে, প্রায় 500 বছর পরে এসে ওরা ফাইনালি নামকরণ হয়েছে ইংল্যান্ড। জি স্যার। আচ্ছা, তো আমরা বইয়ের দিকে যাই। জি স্যার। তো এখানে এরা এই নর্থ সি যেটাকে বলছি আমরা, এই নর্থ সি ক্রস করে এরা জার্মানিরা হচ্ছে এই জায়গায় ঢুকে যায়। আচ্ছা, আমরা যদি এখানে এই যে কন্টেন্ট গুলো দেখি যে কি রয়েছে, এটা একটা কন্টেন্ট। আর আমরা যদি আমাদের ইয়াটা দেখি, সিলেবাস, আচ্ছা, তোমাদের মধ্যে একজন কি এরকম কেউ আছো, কি যেন নাম আমি দেখলাম, রেজিস্ট্রেশন করেছো সেকেন্ড সেমিস্টারের কোর্স, কে বলতো? মানে কোড গুলো 1201, 1203 এরকম সম্ভবত কার যেন দেখলাম। এটা কিন্তু সলভ করে নিতে হবে, নাহলে কিন্তু তুমি বিপদে আছো। আচ্ছা,
আমাদের কোর্স হচ্ছে কত যেন কোড? So 1303. হ্যাঁ, 1303। এই দেখো এখানে এই কোর্সের যে কন্টেন্ট রয়েছে এই হচ্ছে কন্টেন্ট। Genetic and typological properties of English, origins of English, Old English, foreign influences on Old English, the Norman conquest, Middle English, race of descent, early modern English, এভাবে English in America, English in India, English as a world language, world Englishes। আর আমরা যদি বইয়ের কন্টেন্ট দেখি দেখো দেখো এটা বলছে ইংলিশ প্রেজেন্ট এন্ড ফিউচার, Indo-European family, Old English, foreign influences, the Norman conquest, re-establishment, Middle English, the Renaissance, English language in America। মোটামুটি মিল আছে না? জি স্যার। হ্যাঁ, এই জন্য আমরা এই বইটাই কভার করব, বইটা পড়লেই ওই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ওকে। আচ্ছা, এখন যেহেতু তোমরা বিশেষ করে তোমরা 2 সেমিস্টারই 2 এবং 3 তোমরা এইভাবে টেক্সট পড়ে হয়তো বা অভ্যস্ত না, প্রথম ফার্স্ট টাইম ঢুকছো তোমরা এই টেক্সট টাইপের জিনিসে। এন্ড প্রশ্ন হতে পারে যে স্যার এই 400 পেজের বই আমরা পড়বো, এরকম মনে হচ্ছে নাকি কারো কাছে? জি স্যার, অনেকের কাছে মনে হচ্ছে। হ্যাঁ, অনেকের এরকম মনে হওয়াটা দরকার নেই। আমরা হচ্ছে কন্টেন্ট যেগুলো আছে কন্টেন্ট গুলো স্কিপ করে করে যেগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে, যে জি স্যার। বিষয়গুলো মেইন ফোকাস রাখা জরুরি, এইগুলোর উপর দিয়ে আমরা যাবো। আর যে কন্টেন্ট গুলো ধরবো সেগুলো দেখা যাচ্ছে যে সবগুলো লাইন আমরা পড়বো না, আমি বুঝাই দিব। আর কিছু কিছু হয়তো সেন্টেন্স যেগুলো থাকবে সেন্টেন্স এগুলো তোমাদের একটু পড়তে হবে। এই জন্য ক্লাস লেকচারটা জরুরি। মানে তোমাকে দেখা হলো যে বলা হলো যে কাউকে জিজ্ঞেস করলা যে কোন চ্যাপ্টার পড়াইছে, তো বললো যে চ্যাপ্টার 2 পড়াইছে। এন্ড তুমি চ্যাপ্টার 2 পড়াইছে যেহেতু তুমি সরষার ফুল দেখবা মনে করো, যে তুমি দেখবা যে তো তো অনেক অনেক পড়াশোনা। এই জন্য ক্লাসে থাকলে কি হবে যে আমি যেগুলো পড়তে বলছি, যে যেগুলো পড়তে বলবো এগুলো পড়লেই হয়ে যাবে। জি স্যার। আর আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে যে এই কোর্সটার নেচার একটু অন্যরকম। মানে কন্টেন্ট গুলো ভালো বুঝে নিতে হবে, আর না হলে ঠিক পরীক্ষার আগের দিন কিন্তু পুরো আওলা ঝাওলা হয়ে যাবে। মনে হবে যে ঠিক ঠিক মনে থাকছে না, এরকম মনে হবে। একটু হিস্ট্রি টাইপের তো, এই জন্য একটু সতর্ক থাকতে হবে। আর মনে ভালো থাকলেই কোনো সমস্যা নেই। ওকে স্যার। তা আমরা যদি এই চ্যাপ্টার 1 এর বিষয়টা বলি যে ইংলিশ প্রেজেন্ট এন্ড ফিউচার, তাহলে বর্তমান ইংলিশের অবস্থাটা কি আমরা একটু দেখি। এই চ্যাপ্টার 1 আলোচনা করেছে যে ইংলিশ প্রেজেন্ট এন্ড ফিউচার। এখানে আমরা সবগুলো পড়বো না, এখানে 3 নাম্বার একটা আইটেম আছে। এই বইটার একটা মজা আছে যে এই আইটেম নাম্বার ধরে ধরে চলবে। মানে তুমি যে চ্যাপ্টারে থাকো না কেন, এই এই আইটেম নাম্বারটা মনে রাখলেই হবে, এটা সিরিয়ালি চলতে থাকবে। যে 1 2 3 4 5 10 15 এভাবে 100 150 এরকম চলতে থাকবে। জি। তো আমরা 3 নাম্বার যেটা সেটা দেখছি যে গ্রোথ এন্ড ডিকে। একটা ভাষা কিভাবে গ্রোথ হয় আর কিভাবে ডিকে হয়, এই জায়গাটা আমরা একটু দেখবো। এখানে বলছে যে moreover English like all other languages is subject to that constant growth and decay that characterize all forms of life। Yes, sir. আমরা বলেছিলাম যে ভাষার কিন্তু প্রাণ আছে। তো ভাষার প্রাণ যদি থাকে তাহলে তার ডেথও আছে। এর আগে মনে হয় একটু বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ ডেথ কি। জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার।
আমি বলছি যে ঠিক অন্য আর 10টা ভাষার মতোই লাইক অল আদার ল্যাঙ্গুয়েজেস ইংরেজি ভাষারও কি আছে, গ্রোথ আছে এবং ডিকে আছে। It is a convenient figure of speech to speak of languages as living and as dead. Although we rarely think of language as something that possesses life apart from the people who speak it, as you can think of plants or of animals. যদিও আমরা ওইভাবে ভাবি না যে ভাষা কিভাবে মরবে, গাছপালা পশু পাখি তো মরতে পারে, কিন্তু আসলে ভাষাও মরতে পারে। We can observe in speech something like the process of change that characterizes the life of living things. এখানে বলছে যে তোমার when a language ceases to change, যখন একটা ভাষার পরিবর্তন থেমে যায়, ভাষাটা পরিবর্তন থেমে যাচ্ছে, তার মানে কি ভাষাটা আর কেউ ব্যবহার করছে না, জি স্যার। we call it a dead language. তখন আমরা এটাকে একটা ডেড ল্যাঙ্গুয়েজ বলবো। সেটা আগের দিন বলেছিলেন। হ্যাঁ, আগের দিন বলেছিলাম, রাইট। তো যেমন একটা एग्जांपल দিয়েছি যে ক্লাসিক্যাল ল্যাটিন যে ভাষা is a dead language because it has not changed over for nearly 2000 years. ক্লাসিক্যাল ল্যাটিন যেটা, ল্যাটিন ভাষাটা এখন কি ভাষা? মৃত ভাষা, ডেড ল্যাঙ্গুয়েজ। একটা ডেড ল্যাঙ্গুয়েজ। কারণ কি? কারণ এটা প্রায় 2000 বছর থেকে পরিবর্তন হয় নাই। 2000 বছর মানে বুঝতে পারছো? এখন কত? 2020 মানে এই খ্রিস্টাব্দ যখন শুরু হয়েছে প্রায় বলা যায়, ঠিক ওই সময়, তো প্রায় ওই সময় থেকে ল্যাটিন আর ব্যবহার করা হচ্ছে না বা চেঞ্জ হচ্ছে না। জি স্যার। অনেক ল্যাটিন কিন্তু অনেক পুরনো ল্যাঙ্গুয়েজ, অনেক পুরনো। হ্যাঁ, ল্যাটিন মানুষ শেখে হয়তো বা, আর ল্যাটিন অনেক বইপত্র রয়েছে, আগের অনেক ডকুমেন্ট রয়েছে, এই জিনিসগুলোকে জানার জন্য মানুষ শেখে, কিন্তু শিখলে কি হবে? মানুষ ব্যবহার করে না, শুধু ডকুমেন্ট পড়ার জন্য শিখে। যেমন ধরো আমরা যখন আমাদের বাংলাদেশি কনটেক্সটে আমরা যখন অ্যারাবিক শিখি, আমরা কি ব্যবহার করার জন্য শিখি নাকি পড়ার জন্য, শুধু কোরআন পড়ার জন্য বা ডকুমেন্ট পড়ার জন্য? শুধু কোরআন পড়ার জন্য শিখি। পড়ার জন্য, রাইট। ব্যবহার করার জন্য শিখি না। জি স্যার। তার মানে কি আমরা দাবি করবো যে আমরা অ্যারাবিকের স্পিকার? আমরা সরি স্যার, বুঝলাম না, একবার বলবেন। এটা কি বলতে পারবো আমরা? না, বলা যাবে না। জি না No, sir. স্যার। ওইখানে পরে বলছে যে the change that is constantly going on in a living language, যে ভাষাটা বেঁচে আছে, যেমন আমাদের বাংলা ভাষা, এটা কনস্ট্যান্ট চেঞ্জের মধ্যে থাকে। চেঞ্জটা কোথায় পাওয়া যায়? চেঞ্জটা পাওয়া যায় মূলত ভোকাবুলারি। ভাষার পরিবর্তনটা আসলে ঘটে কোথায়? গ্রামারে তো ওইভাবে পরিবর্তন ঘটে না। আচ্ছা। পরিবর্তন ঘটে হচ্ছে ভোকাবুলারিতে, শব্দে। শব্দ যেমন ধরো আমরা বাংলা শব্দগুলো যেমন অনেকগুলো ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। আমাদের যত পরিবর্তন ঘটছে শব্দের ক্ষেত্রে। জি স্যার। তাই বলছে যে old words die out, new words are added, and existing words change their meaning. যেমন ধরো আমরা একটা শব্দ তো জানো, এই যে নাইস শব্দটা, এর একটু পরে एग्जांपल দেওয়া হয়েছে। নাইস মানে কি? সুন্দর, নাইস মানে মানে ভালো টাইপের কিছু। ভালো, সুন্দর, হ্যাঁ। কিন্তু আসলে কিন্তু নাইস মানে বেশি দূর না, 200 বছর আগে কিন্তু নাইস মানে ছিল বোকা। তাহলে শব্দটা কিন্তু কি হয়েছে? অর্থ পাল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে, শব্দের অর্থ চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওল্ড ইংলিশ ডাই আউট, ওল্ড ওয়ার্ডস ডাই আউট, পুরনো শব্দগুলো
আচ্ছা যেমন ধরো একটা এক্সাম্পল দেই, তোমরা এই শব্দটা কে কি ছিল বলো তো? জেরক্স। স্যার জেরক্স। জানো জেরক্স মানে? কাইন্ড অফ লাইক স্যার ডুপ্লিকেট না স্যার? জি স্যার। হ্যাঁ, জেরক্স মানে ডুপ্লিকেট, মানে জেরক্স মানে যে ফটোকপি করা মূলত। স্যার অনুরূপ অন্য কিছু, অনুরূপ অন্য কিছু, জেরক্স একই রকম দেখতে অনুরূপ। হ্যাঁ, ঠিক আছে। যেমনটা ফটোকপি করা হয়। এখন যারা দু একজন বলতেছে ওই যে ডিকশনারি দেখে বলতেছে আর কি, হ্যাঁ, এজন্য বাংলা এরকম আছে। স্যার জেরক্স মানে হচ্ছে ফটোকপি করা, ফটোকপি করি না আমরা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তো আমার বাসায় অক্সফোর্ড অ্যাডভান্স স্যার ইন্ডিয়াতে সাধারণত জেরক্স বলে আর বাংলাদেশে ফটোকপি। জি জি, ইন্ডিয়াতে জেরক্স বলে, ভালো এক্সাম্পল দিয়েছে, এটা আসলেই বলে ওরা। আচ্ছা, তো যাই হোক, এখন কিন্তু আজকাল আর বলছে না ওরাও। এই আমার কাছে অক্সফোর্ডের একটা ডিকশনারি আছে 7th এডিশনের, আর আরেকটা আছে 9th এডিশনের, দুটো আছে আমার কাছে। হ্যাঁ, তো এখন এটা মজার ব্যাপার হলো যে এডিশন গুলো কেন হয়, এটা একটা এক্সাম্পল বুঝতে পারবে তোমরা। আবার শব্দ যে মারা যাচ্ছে কেন, এটাও বুঝতে পারবে। 7th এডিশনে কিন্তু এই জেরক্স শব্দটা আছে, একদম অক্সফোর্ডের যে জেনুইন ডিকশনারি আমি সেটার কথা বলছি। জি স্যার। আবার 9th এডিশনের ডিকশনারিতে কিন্তু জেরক্স শব্দটা নাই। এটার কারণ কি? ইউজ হচ্ছে না এখন জেরক্স হয়তো। কারণ হচ্ছে জেরক্স শব্দটার ব্যবহার হচ্ছে না। জি স্যার। স্যার এটার ব্যবহার কমে যাওয়ার কারণে কি স্যার এটা শব্দটা নেই, তেমন একটা শব্দটা ইউজ নেই, করা হচ্ছে না শব্দটা বিধায়? এত পরিমাণে কমে গেছে, ওরা সার্ভে করে দেখেছে হয়তো বা, কারেক্ট স্যার। যেহেতু এটা একটা খুবই ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা ডিকশনারি, ওরা তো অনবরত শব্দ নিয়ে কাজ করে। এখন যার ফলে কি হয়েছে, এত দূর যাওয়া লাগবে কেন? তুমি আরেকটা এক্সাম্পল দেই, খুব মজা পাবা। সেটা হচ্ছে যে 5 বছর আগে সেলফি শব্দটা কি ছিল? না স্যার। না স্যার। এত সেলফি শব্দ 5 বছর আগে, মানে ধরো আমার ওই 9th এডিশনের, সরি 7th এডিশনে কিন্তু সেলফি শব্দটা নাই, কিন্তু 9th এডিশনের ডিকশনারি কিন্তু সেলফি শব্দ আছে। তাহলে কি হলো যে কিছু শব্দ হারিয়ে যাচ্ছে। স্যার আমার হ্যাঁ বলো ফয়সাল। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, আমার অনেক প্রবলেম হচ্ছে স্যার শুনতে, আমি একবার লিভ নিয়ে কি আরেকবার জয়েন করব স্যার? হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ, অনেক করো লিভ নিয়ে জয়েন করে দেখো। আচ্ছা, অন্যদের কি সমস্যা হচ্ছে আমাকে শুনতে? না স্যার। জি স্যার। নো স্যার। যে জি স্যার বলছে তার নিজের সমস্যা আছে, নিজের কানেকশনে। হ্যাঁ স্যার, তার কথা বেঁধে বেঁধে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে জেরক্স শব্দটা হারিয়ে গেছে আর সেলফি শব্দটা অ্যাড হয়েছে। এভাবেই শব্দ তোমার ডাই আউট হয়। আর স্যার জেরক্সটা হারিয়ে গেছে কেন? তুমি জেরক্স বলো? স্যার জেরক্স কপি তো এখনো অনেকেই বলে না? এখনো অনেকে বলে, কিন্তু কি বলে যে ধরো আগে 5 কোটি নিউ বলতো, জেনারেশন আর এখন বলে হচ্ছে 500 জন। কম বলে স্যার, নিউ জেনারেশনে খুব কম ব্যবহৃত হয় শব্দটা স্যার। হ্যাঁ, অনেকে আমাদের, আমি যদি সার্ভে করতাম, এখানে পোল আউট দিতাম একটা, একদম অনেস্ট পোল আউট, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে কতজন পার্টিসিপেন্ট আছে, 48 জন এখানে পার্টিসিপেন্ট আছে। হাতে গোনা 7-8 জন ছাড়া কেউ বলতে পারতো না যে জেরক্স কি, আমার বিশ্বাস। জি স্যার। তাহলে তোমরা এটা তো একটা এক্সাম্পল যে আগে আগে হয়তো অনেক ব্যবহার করতো, মানুষ জানতো, এখন আর নতুন অনেকেই জানছে না। জি স্যার। তোমার জীবদ্দশাতেই তুমি দেখতে পাবা অনেক কিছু। তুমি যদি ধরো 50-60 বছর বাঁচো, এখন বয়স হয়েছে হয়তো 20 বছর বা 30 বছর, আরো 30-40 বছর পরে
তুমি দেখবা যে তুমি কিছু শব্দ জানো কিন্তু ওই জেনারেশনটা জানে না। তুমি যখন দাদি নানি হবা, তোমরা দাদা নানি, জি স্যার। হ্যাঁ, তখনই দেখতে পাবা এটা। ধরো তোমাদের যারা দাদি আছে, নানি আছে বা দাদা নানা আছে, তাদেরকে যে বলতে দেখি সেলফি শব্দটা বোঝে নাকি? সেলফি মানে কি অনেকে অনেকে বুঝবে না, তাই না? জি স্যার। এটা খুবই রিলেটিভলি নিউ টার্ম, একদম খুবই নিউ। তো একটা শব্দ ব্যবহার হতে হতে তখন যখন শব্দের ব্যবহারটা বেড়ে যায় তখন ওটা অ্যাড হয়। আর একটা শব্দ যখন দেখছি যে কমে যাচ্ছে, খুবই কমে গেছে একদম, তখন এটা ডেট হয়। আরেকটা বলেছি কি যে এক্সিস্টিং ওয়ার্ডস চেঞ্জ देयर মিনিং। আর কিছু কিছু শব্দ আছে যেগুলো আবার অর্থ পরিবর্তন করে ফেলে। এখানে ওই যে নাইস শব্দটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেটা বললাম। এই কার মাইক্রোফোন শব্দ করতেছে? তার প্রচুর প্যারা দিচ্ছে। এখানে আমি একটা ফ্রেজ লিখেছি, লিঙ্গুয়া ফ্রাঙ্কা। জি স্যার। জি স্যার। এই হোন্ডার শব্দ থামাও। হাসান মাইকটা মিউট কর। আচ্ছা, রাস্তার ধারে আছে হাসান শেখ, কিন্তু হোন্ডার শব্দটা কনস্ট্যান্ট চলতেছে। এই হোন্ডা কি এমনি স্যার চলে? স্যার ওটা হোন্ডার শব্দ না, সাইডে মেশিং এর শব্দ হচ্ছে স্যার। ও আচ্ছা, কলা কলা সেটা নাম বলছি, থামছে না কেন একবারও? লিঙ্গুয়া ফ্রাঙ্কা। জি স্যার, লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা এটা ডেফিনেটলি তোমাদের কাছে নতুন একেবারে টার্মটা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে বোঝায় যে আন্তর্জাতিক মিশ্র ভাষা না স্যার একটা কমন ল্যাঙ্গুয়েজ স্যার কমন ল্যাঙ্গুয়েজ। কমন ল্যাঙ্গুয়েজ। Sir, a common language that has been adopted by a common language teachers. জি স্যার। নেট in a multilingual situation. হ্যালো। A common language in a multilingual situation. Multilingual বলতে কি জানো? Multilingual মানে যেখানে
আমরা হচ্ছে অনেকগুলো ভাষা রয়েছে যে সিচুয়েশনটাতে দেখা জি, যাচ্ছে যে আমি ধরো speaker. 10 জন লোক আসছে 10 পার্সনস ফ্রম 10 কান্ট্রিজ 10 জন লোক আসছে 10টা আলাদা আলাদা দেশ থেকে Yes, দিয়ে sir. একটা মিটিং করতে বসছে এখন তো 10 জন তো এটা একটা মাল্টিলিঙ্গুয়াল সিচুয়েশন এখন এই সিচুয়েশনে 10 জন যদি 10 ভাষায় কথা বলে তাহলে তো কমিউনিকেশন হবে না এখন এরকম সিচুয়েশনে যে ভাষাটা কমন একটা পারপাস সার্ভ করবে সেটা তখন তাকে আমরা বলবো কি লিঙ্গুয়া ফ্রাঙ্কা এখন লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি তাহলে কোন ভাষাকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা যায় ইংলিশ। ইংলিশ তো হঠাৎ করে চলে আসছে আর ইংলিশ হচ্ছে এমন একটা পজিশনে চলে গেছে যে পজিশনটা সবার জন্য কমন হয়ে গেছে যে হ্যাঁ সবাই মোটামুটি ইংলিশ জানে তো লিঙ্গুয়া ফ্রাঙ্কা কিন্তু বলতে পারি না আমরা যে ইংলিশেই শুধুমাত্র লিঙ্গুয়া ফ্রাঙ্কা এটা না এটা বলা যাবে না বর্তমান সিচুয়েশনে ইংলিশ একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কাতে পরিণত হয়েছে কিন্তু সিচুয়েশন ভেদে যে কোনো ভাষায় লিঙ্গুয়া ফ্রাঙ্কা হতে পারে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হতে পারে আমি অনেক সময় একটা এক্সাম্পল দেই যে ধরো লিঙ্গুয়া ফ্রাঙ্কা বোঝানোর জন্য যে ধরো তুমি চিটাগাং গেছো বা বিভিন্ন যে ট্রাইবাল যে এরিয়া গুলো আছে যারা সাঁওতাল গারো বা চাকমা যারা বিভিন্ন ভাষায় কথা বলে এখন ওদের সাথে ধরো একটা মিটিং হচ্ছে এখন ওই সময়ে আমাদের যারা বাংলা ভাষাভাষী আমরা কথা বলি তারা আছি ওরাও আছে ওরা অনেক বিভিন্ন গোত্র থেকে আছে সাঁওতালদের ভাষা একরকম চাকমাদের ভাষা একরকম গারোদের ভাষা একরকম এরা ধরো আছে বিভিন্ন ট্রাইব থেকে আসছে এখন এই সময়ে লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি হবে বাংলা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা এই রকম সিচুয়েশনে বাংলা হবে যে ওরা কিন্তু জানো যে ওরা মানে সবাই যেটা বোঝে এরকম। হ্যাঁ এরকম একটা কিছু লিঙ্গুয়া ফ্রাঙ্কা হবে কারণ ওরা কিন্তু চাকমা জানলেও বাংলা জানে কেউ সাঁওতালি জানলেও কিন্তু বাংলা জানে বাংলা কিন্তু ওদের কমন জানে ওরা জি স্যার। তাহলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা শুধুমাত্র যে ইংলিশই হবে এমনটা না যে কোনো ভাষায় বা একটা পার্টিকুলার সিচুয়েশনে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হতে পারে কিন্তু এখনকার বর্তমান যে কনটেক্সট আমাদের ওয়ার্ল্ডে ইংলিশ সে জায়গাটা নিয়ে নিয়েছে এখানে বলা হচ্ছে যে দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ তাহলে ইংলিশ কেন গুরুত্বপূর্ণ কারণ ইংলিশ এখন একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কায় পরিণত হয়েছে জি স্যার। এই যে ফার্স্ট লাইনের মধ্যে কি বলছে দেখো যে in numbers of speakers as well as in its uses for international communication and in other less quantifiable measures English is one of the most important languages of the world spoken by more than 380 million people in the United Kingdom, the United States and the former British Empire. It is the largest of the Western languages. English, however, is not the most widely used native language in the world. আচ্ছা ইংলিশ কিন্তু তোমার 380 মিলিয়ন কথা বলে কিন্তু নেটিভ যারা মানে নেটিভ বলতে কি ইংলিশ যাদের মাতৃভাষা এই সংখ্যাটার দিক থেকে কিন্তু তারা কিন্তু ছোট এই ক্ষেত্রে এগিয়ে আছে কি চায়না Chinese in its 8 spoken varieties is known to 1.3 billion people in China alone. China's নিজস্ব জনসংখ্যার দিক থেকে চাইনিজ যে মান্দারিন চাইনিজদের যে ভাষা মান্দারিনের স্পিকার সবথেকে বেশি ওয়ার্ল্ডে এরপর পরই চলে আসে স্প্যানিশ নেক্সট ইন সাইজ টু ইংলিশ spoken by 330 million people এরপরে দেখো পর্তুগিজ বলছে 180 রাশিয়ান এরপর জার্মান এরপরে ফ্রেঞ্চ তাহলে মোটামুটি তুমি যদি ধরে নাও যে তুমি যদি ইংলিশ পারো স্প্যানিশ পারো এই দুইটা পারলে কিন্তু তোমার অনেক লোককে তুমি কভার করে ফেলবে ওয়ার্ল্ডে
স্প্যানিশ শেখা উচিত। স্প্যানিশ কেউ জানো নাকি? ইয়েস স্যার। না স্যার। আলফি, ইয়েস স্যার। এই যে কানাডার ভাষা কি বলতো? ক্যানাডিয়ান। কানাডিয়ান? সরি স্যার। স্যার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কানাডায়। এটা কে বললা? ফ্রেঞ্চ বললা কে? স্যার দিহান, আমি। দিহান, ঠিকই বলেছো তুমি। জি স্যার। কানাডার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। তার মানে তুমি যদি ফ্রেঞ্চ, স্প্যানিশ বা ইংলিশ এগুলো জানো তাহলে কিন্তু খুবই মানে একটা স্ট্রং ওয়ার্ল্ডের মোটামুটি সব জায়গায় যে তুমি রাজত্ব করতে পারবা বা যোগাযোগ করতে পারবা। কিন্তু স্যার চাইনিজরা তো ইংলিশ অথবা এইসব কিছুই পারে না, ওরা তো শুধু চাইনিজই পারে, তাই না? ওরা তো শুধু চাইনিজই পারে, কারণ হচ্ছে কি যে চায়না এমন একটা ওয়ার্ল্ড ইকোনমি নিজেরা এস্টাবলিশ করেছে যে তুমি তো হচ্ছে ফকিরা দেশ, ফকিরা দেশের মানে জি জনগণ। স্যার। এই জন্য তো তোমার আমার ধরো কোনো গুরুত্ব নেই। কারণ চায়না ওয়ার্ল্ড ইকোনমিতে এমন একটা প্লেস করে নিয়েছে যে ওরা দে সিম্পলি ডোন্ট কেয়ার। ওরা যদি বলে যে আমি তোমাকে কেয়ার করি না, তো তারা বলতে পারে। জি স্যার। জি স্যার, ওদের কাউকে দরকার হয় না। হ্যাঁ, এই জন্য আর কি। বা তুমি আরেকটু বলি আমি, যদিও একটু বিষয়টা অন্যরকম হয়ে যায়, খালি আমার আলোচনা একটু অন্যদিকে চলে যায় মাঝে মাঝে, মানে দেশের আলোচনা চলে আসে। তো দেশের মাঝে বিরুদ্ধে মাঝে আমি না কথা গেলে বলি। ভালো হয় না স্যার। হ্যাঁ, এখন ধরো যে তুমি তুমি যদি একটা এক্সাম্পল আমাকে দেখাইতে পারো যে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যখন সাংবাদিকদের সাথে কথা বলে মানুষ, মানে ধরো অন্যান্য দেশের প্রেসিডেন্ট যারা বা প্রাইম মিনিস্টার যারা রয়েছে, বিশেষ করে যেমন ধরো জাপান বা ধরো কোরিয়ান বা ধরো চাইনিজ, এরা যখন কথা বলে তুমি দেখবা যে ওরা ওদের মাতৃভাষায় কথা বলে। জি তোমার স্যার। যদি প্রয়োজন হয় তুমি এটা ট্রান্সলেট করে নিবা। হ্যাঁ, আর আমাদের মতো যারা ফকিরা দেশের লোকজন তারা আবার ইংলিশ বলতে বুক বুক লম্বা করে আবার ইংলিশ বলে। এর না কারণ বললে কি? তো স্যার আমরাই বলবো যে ও ইংলিশ পারে না, কি করলাম, কি হয়েছে। না, এটা আবার দোষ আছে। দেখবে আমাদের কিছু ওই যে খেলোয়াড়েরা যারা ক্রিকেট টিকেট খেলে, এরা আবার ওই ভালো ইংলিশ ইংলিশ বলতে পারে না, খেলে, তখন আবার একে আবার ক্রিটিসাইজ করে। আমি তো মনে করি যে 100% প্রত্যেকটা মানে ব্যক্তির যারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা বলে তাদের শতভাগ বাংলায় কথা বলা উচিত। জি স্যার। স্যার আমরা নিজেরা কনফিডেন্ট না যে কেউ আমাদের শুনবে কিনা, তাই আমরা মানুষকে বুঝিয়ে কথা বলি। এটা হচ্ছে যে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল। আমরা মানে অর্থনৈতিকভাবে দুর্বল হতে যেয়ে মানসিকভাবে দুর্বল হয়ে গেছি। আচ্ছা, যা হোক। তো এই যেখানে বলছে যে a language may be important as a lingua franca in a country or region whose diverse populations would otherwise be unable to communicate. আচ্ছা, তাহলে এখানে এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো যে ওয়ার্ল্ডের সব থেকে যত কমিউনিকেশন হয় কোন ভাষাটা বেশি প্রচলন আছে? দেখো, বলছে ফ্রেঞ্চ এন্ড ইংলিশ আর বোথ ল্যাঙ্গুয়েজেস অফ ওয়াইডার কমিউনিকেশন। মানে কি? কেউ বলো। স্যার বিস্তৃত যোগাযোগের জন্য স্যার এই ফ্রেঞ্চ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বেস্ট। যত যত বেশি পরিমাণে যোগাযোগ হয়, সব ম্যাক্সিমাম যোগাযোগ হয় হচ্ছে এই দুই ভাষার দ্বারা, একটা হচ্ছে ফ্রেঞ্চ আর একটা হচ্ছে ইংলিশ। তার মানে যদি আমরা মোটামুটি ইংলিশ আর ফ্রেঞ্চ শিখে ফেলতে পারি তাহলে পুরো পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে যোগাযোগ করার সম্ভাবনা রয়েছে আর কি, যোগাযোগ করতে পারার। মানে তুমি ধরে নিতে পারো যে স্যার এখনো তো স্যার হ্যাঁ ফয়সাল স্যার এখনো তো বাংলাদেশের ঢাকাতে অনেক ইন্টারন্যাশনাল স্কুলে স্যার ফ্রেঞ্চ একটা আলাদা সাবজেক্টই আছে স্যার, তাই এখনো না? শেখাচ্ছে স্যার কন্টিনিউয়াসলি। হ্যাঁ, এটা জি হতে স্যার। পারে, সেটাই।
হতে পারে। জি, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলেও তো সাবজেক্টই আছে স্যার ফ্রেঞ্চ, এন্ড দে হ্যাভ টু গেট আ that's হায়ার good. মার্কস ইন দ্যাট ইন অর্ডার টু পাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো, ভাষা শেখাটা কিন্তু দোষের কিছু না। ভাষা শেখাটা একটা ইটস আ স্কিল, ইটস অ্যান অ্যাবিলিটি। যত ভাষা শিখবা তত ভালো, তত ভালো। তাহলে এই দুইটা ভাষা হচ্ছে ফ্রেঞ্চ এন্ড ইংলিশ, যে দুটো ভাষা ল্যাঙ্গুয়েজেস অফ ওয়াইডার কমিউনিকেশন। এগুলো মাথায় রাখবে সব, স্পেসিফিক তথ্য তো। জি স্যার। এইটা যেটা এই যে 6 নাম্বার, দ্য ফিউচার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা তোমরা একটু পড়বা, যে এখানে আলোচনা করবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফিউচারটা আসলে কেমন হবে, মানে কোন অবস্থানে আছে। হুম। আচ্ছা, আমরা আর অন্য কিছু পড়বো না এই ফার্স্ট চ্যাপ্টারে। আমরা আগামী দিন এই সেকেন্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে মেজর 8টা ল্যাঙ্গুয়েজের কথা বলেছিলাম ফ্যামিলি, তার মধ্যে একটা ফ্যামিলি হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি। এই ফ্যামিলিতে আমরা ঢুকবো, এই ফ্যামিলির তথ্যগুলো জানবো, যে কারা কারা রয়েছে। বাংলাও রয়েছে, দেখবা ভালো লাগবে তোমার নিজেকে, যে বাংলা কোন ফ্যামিলি থেকে আসছে সেটা আলোচনা করা হয়েছে। এরপরে আরো অন্যান্য যেগুলো রয়েছে ভাষার ফ্যামিলি, মানে এই ইন্দো ইউরোপিয়ানের আবার ভাই ব্রাদার রয়েছে, এর তো মনে করো প্যারেন্ট একটা, এর ছেলে মেয়ে রয়েছে অনেকে, এই ছেলে মেয়ের মধ্যে থেকে আমরা আসছি বাংলা। তো এইগুলো আমরা দেখবো যে এটা এখানে কি রয়েছে, এটা একটু বড় পরিসরে পড়তে হবে। ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি কি, এর ক্লাসিফিকেশন কি, এই জিনিসগুলো আমরা দেখবো। আর তোমরা হচ্ছে ওই যেটা আমি একটু বলে দিলাম, যে ফিউচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা কেমন হতে পারে আগামীতে, ফিউচার ভাষা থাকবে কি থাকবে না, থাকলে কি কেমন ভাবে থাকবে, এই ধরনের একটা আলোচনা করে জাস্ট রিডিং দিবা। এমনি একবার চোখ বুলায় পড়ে যাবা, মানে সব শব্দ শব্দ যেগুলো শব্দ আছে সেগুলো মানে খোঁজার দরকার নেই, তুমি নর্মাল রিডিং দিয়ে যা বুঝছো ওটাই হবে। ওকে স্যার। তো আজকে এ পর্যন্তই থাক, কারণ ওই বিষয় হয়েছে যে ক্লাসে তোমাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না, না দেখতে পাওয়ার ফলে তোমরা যে আসলে কেমন বুঝছো সেটা বুঝতে পারছি না। মানে চোখে দেখলে একটা ফিজিক্যাল বোঝা যায়, যে আই কন্ট্যাক্ট হলে। আবার আবার যেটা হয়েছে যে তোমাদেরকে এঙ্গেজ করা যাচ্ছে না, শুধু আমাকেই কথা বলতে হচ্ছে। তো যাই হোক, আমরা তারপরও সামনে এগিয়ে যাচ্ছি, কিছু ঘাটতি থাকবেই। তো তোমরা ওইটা দেখে আসো, আর আমরা আগামী দিন হচ্ছে এই সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করব, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।